প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিও লেকচারটি হবে অ্যামাগার লেখচিত্র এবং বাস্তব গ্যাস নিয়ে। তোমাদের এইচএসসি লেভেলে পরিবেশ রসায়ন থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে তার থেকে প্রায় সময় দেখা যায় 3 আর 4 মার্কের যে কোয়েশ্চেনগুলো তোমাদের এসে থাকে তা অ্যামাগার লেখচিত্র এবং বাস্তব গ্যাসের কনসেপ্ট থেকে এসে থাকে। আজকের এই ক্লাস লেকচারটিতে আসলে আমাদের তেমন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, কিন্তু এখান থেকে বর্ণনামূলক অনেক ধরনের কোয়েশ্চেন তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউতে এসে থাকে। সো এই ক্লাসটি শুরু করার আগে আমাদের প্রিভিয়াস ক্লাসে পড়ানো কয়েকটি জিনিস একটু রিপিট করা প্রয়োজন, যা আমরা এই স্লাইডে রিপিট করব। সো প্রথমত, আমরা যখন গ্যাসের লেখচিত্র অর্থাৎ গ্যাস সূত্রসমূহের যে লেখচিত্র ড্র করছিলাম, তখন আমরা দেখেছিলাম যখন y ইকুয়ালস টু আমি ধ্রুবক লিখতে পারি তখন আমার গ্রাফটি কেমন হয় তা আমরা দেখে এসেছিলাম। সো চলো ওই কনসেপ্টটি একটু রিপিট করি। সো ধরো তোমার কাছে একটি অক্ষ রয়েছে যেটিকে তুমি এক্স অক্ষ ধরেছ, অন্যদিকে এটিকে তুমি ওয়াই অক্ষ ধরেছ। যেহেতু ওয়াই ইকুয়ালস টু একটি ধ্রুবক আমরা পেয়েছি, তখন এই গ্রাফটি হবে আসলে এক্স অক্ষের সমান্তরাল। আমি একটু বলি জিনিসটা আসলে কি। এখানে তুমি যখন ওয়াই অক্ষতে যে জিনিসটি ধরেছ, যখন ওয়াই অক্ষতে কিছু একটা ধরার পর তার মান তুমি ধ্রুবক পাবে, তখন তোমার গ্রাফটি হবে এক্স অক্ষের সমান্তরাল। তো এবার চলো এই কনসেপ্টের সাথে আমরা একটু বয়েলের সূত্রকে রিলেট করি। বয়েলের সূত্র হতে আমরা দেখেছিলাম ভি সমানুপাতিক 1/p। এখন যদি এখানে আমি সমানুপাতিক চিহ্নটিকে তুলতে চাই, তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক কে আনতে পারি। এখন এই যে নিচে পি রয়েছে কে এর নিচে, সেই পিটিকে যদি আমি ভি এর সাথে গুণাকারে লিখতে চাই, তাহলে আমি সমীকরণটিকে পিভি ইকুয়ালস টু কে লিখতে পারবো, তাই না? সো এই যে পিভি ইকুয়ালস টু আমি কে লিখতে পেরেছি, এর মানে আমি বলতে পারি কিছু, মানে সামথিং ইকুয়ালস টু আমি ধ্রুবক লিখেছি, তাই না? সো একটু চলো এবার একটা লেখচিত্র ড্র করি। সো আমি ধরে নিব যে আমার এক্স অক্ষ হচ্ছে আমার চাপের জন্য অর্থাৎ পি এর জন্য, এবং ওয়াই অক্ষ হচ্ছে আমার পিভি এর জন্য। সো একটু লক্ষ্য করো, একটু আগে যে আমি লেখচিত্রটা এঁকেছিলাম সেখানে আমি ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক লিখতে পারাতে এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা টানতে পেরেছি। সো এইখানে দেখো সিমিলারলি আমি পিভি ইকুয়ালস টু, যেহেতু আমি একটি ধ্রুবক লিখেছি, তো এই ক্ষেত্রে আমার গ্রাফটি কি হবে? এক্স অক্ষের সমান্তরাল, তাই না? সো এখানে একটু দেখতে পাচ্ছি আমরা আদর্শ গ্যাসের জন্য পিভি ভার্সেস পি এর যে গ্রাফটি রয়েছে সেটি কেমন হয়? চাপের অক্ষের সমান্তরাল, তাই তো? যেহেতু এখানে আমি বয়েলের সূত্রের জন্য গ্রাফটি এঁকেছি এবং আদর্শ গ্যাস কি করে? বয়েল, চার্লস এবং লুসাকের সূত্র মেনে চলে। অর্থাৎ যেহেতু এটি বয়েলের সূত্র, তাই আমরা বলতে পারি আদর্শ গ্যাস এই গ্রাফটি অবশ্যই মেনে চলবে, তাই না? অর্থাৎ আমি বলতে পারি আদর্শ গ্যাসের জন্য পি ভার্সেস পিভি এর যে গ্রাফটি আমরা টানবো সেটি হবে চাপের অক্ষের সমান্তরাল। সো এই যে কনসেপ্টটি রয়েছে, এই যে চিত্রটি রয়েছে, এই লেখচিত্রটি থেকেই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি শুরু হবে। যে অ্যামাগার লেখচিত্রটি, সেটি এই লেখচিত্র দিয়েই আজকে আমরা শুরু করব। তো চলো আমাদের আজকের এই লেকচারটি শুরু করা যাক। তো চলো অ্যামাগার লেখচিত্র বলতে আমরা কি বুঝি তা একটু আমরা শুরু করি। তো ধরো তোমার কাছে একটি অক্ষ রয়েছে যেটি হচ্ছে এক্স অক্ষ, যাকে তুমি চাপ ধরেছ বা পি ধরেছ, এবং ওয়াই অক্ষ বরাবর তুমি পিভি ধরেছ, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল। সো আমরা জানি আদর্শ গ্যাসের জন্য আমার এই লেখচিত্রটি হওয়া উচিত কাইন্ড অফ এরকম, তাই না? আদর্শ গ্যাসের জন্য আমার হওয়া উচিত এখানে পিভি ভার্সেস পি গ্রাফটি হওয়া উচিত পি অক্ষের সমান্তরাল। কিন্তু অ্যামাগা নামের একজন বিজ্ঞানী যখন অনেকগুলো বাস্তব গ্যাস নিয়ে যখন এই পি ভার্সেস পিভি গ্রাফটি ড্র করেন, তখন তিনি দেখতে পান যে হিলিয়ামের জন্য যখন তিনি গ্রাফটি ড্র করেছেন, তখন সেটি এই আদর্শ গ্যাসের যে লেখচিত্র হওয়ার কথা সেরকম ফলো করেনি। দেখা গেছে সেখানে গ্রাফটি একটু অন্যরকম এসেছে। সিমিলারলি তিনি যখন হাইড্রোজেনের জন্য গ্রাফটি ড্র করেন, তখন গ্রাফটি এমন হয়। অন্যদিকে তিনি যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য গ্রাফটি ড্র করেন, তখন গ্রাফটি কাইন্ড অফ এমন হয়। অন্যদিকে যখন উনি অক্সিজেন গ্যাসের জন্য গ্রাফটি ড্র করেন, তখন গ্রাফটি কিছুটা এরকম হয়ে থাকে। অর্থাৎ দেখা গেল অ্যামাগার লেখচিত্র থেকে যে আদর্শ গ্যাসের গ্রাফ যেমন হওয়া উচিত ছিল, বাস্তব গ্যাসের সময় তিনি যখন গ্রাফটি ড্র করেছেন তখন তার ভিন্ন চিত্র দেখা যায়। অর্থাৎ আমরা বলতে পারি বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, যেটি অ্যামাগার লেখচিত্র থেকে প্রমাণিত হয়েছিল।
এখন কথা হচ্ছে অ্যামাগার লেখচিত্র আসলে এটি, বাট আমাদের যদি পরীক্ষাতে আসে যে অ্যামাগার লেখচিত্র বলতে আমরা কি বুঝি, তখন আমরা কি লিখব। সো চলো একটু দেখে নিই। তো অ্যামাগার লেখচিত্রটি আসলে হচ্ছে বিজ্ঞানী অ্যামাগা স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে গ্যাসের আয়তন পরিমাপ করে লেখচিত্র পিভি এর বিপরীতে পি এর মান বসিয়ে, এই যে দেখতে পাচ্ছ পিভি এর বিপরীতে পি এর মান বসিয়ে একটি লেখচিত্র অঙ্কন করেন, যাকে আমরা অ্যামাগার লেখচিত্র বা অ্যামাগার রেখা বলে থাকি। আশা করি অ্যামাগার লেখচিত্র সম্পর্কে তোমরা একটা ভালো একটা আইডিয়া পেয়েছ। তো এবার আসো অ্যামাগার লেখচিত্রকে একটু ডিটেলসে আমরা জানি যে অ্যামাগার লেখচিত্রতে আসলে কয় ধরনের রেখা পাওয়া যায়। তো বিজ্ঞানী অ্যামাগা তার যে অ্যামাগার লেখচিত্রটি ড্র করেছিলেন তাকে তিনি মূলত দুভাগে ভাগ করেছিলেন। সো দুভাগে ভাগ করার মধ্যে প্রথম যে ধরনটি ছিল সেটি হচ্ছে হালকা গ্যাসের জন্য, যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম, এবং দ্বিতীয় যে ধরনটি তিনি পান সেটি ছিল ভারী গ্যাসের জন্য, যেমন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। তিনি যখন হালকা গ্যাসের জন্য অ্যামাগার লেখচিত্রটি ড্র করেন তখন তিনি কাইন্ড অফ গ্রাফ এমন দেখতে পান, যা আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখেছি। সো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এখানে ডানে আমার কি বাড়ছে, ডানে আমার হচ্ছে চাপ বাড়ছে, এবং উপর বরাবর আমার কি বাড়ছে, পিভি বাড়ছে, তাই না? সো একটু খেয়াল করো, তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ তখন তোমার কি পিভি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি চাপ বাড়ালে পিভি এই ক্ষেত্রে ডিরেক্টলি বাড়ছে, তাই না? এবং হাইড্রোজেন গ্যাসের জন্য সিমিলার, আমি যখন চাপ বাড়াচ্ছি আমার কি বাড়ছে, তার পিভি বাড়ছে, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমি যখন চাপ বাড়াই তখন আমার পিভি বাড়তে থাকে। সো এটাই ছিল হচ্ছে আসলে ধরন 1। এক্ষেত্রে কি হচ্ছে, হালকা গ্যাসের জন্য আমরা এক্সপ্লেইন করছি হিলিয়াম এবং হাইড্রোজেন দিয়ে। বাট অন্যদিকে তুমি যখন ভারী গ্যাসের ক্ষেত্রে এই গ্রাফটি আঁকবে তখন আমাকে লক্ষ্য করলেন যে প্রথমে চাপ বাড়ালে পিভি এর মান পড়তে থাকে, অর্থাৎ কমতে থাকে। বাট যখন আমি আবার চাপ বাড়াবো তখন দেখা যায় পিভি এর মান বাড়তে থাকে। সিমিলারলি আমার অক্সিজেন গ্যাসের জন্য এমন হয়ে থাকে, যখন চাপ আমরা বাড়াবো তখন কি হচ্ছে, পিভি এর মান কমছে, বাট একটা মান গিয়ে দেন আমরা যখন চাপ বাড়াচ্ছি তখন পিভি এর মান বৃদ্ধি পাচ্ছে, তাই তো? সো এই ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ধরন। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন চাপ বাড়ালাম শুরুতে তখন পিভি এর মান কি করছে, কমছে। তারপর যখন একটা সার্টেন পয়েন্টের পর আমি আবার চাপ বাড়িয়ে ফেলছি তখন আমার পিভি এর মান আবার কি বৃদ্ধি পাচ্ছে। এটি ছিল আসলে আমার দ্বিতীয় ধরন। সো এই দু ধরনের গ্রাফ অ্যামাগা লক্ষ্য করে থাকেন। সো আমরা দেখলাম বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, যাকে মূলত বলা হয়ে থাকে বাস্তব গ্যাস সমূহের আদর্শ গ্যাস হতে বিচ্যুতি। সো এই যে বাস্তব গ্যাস সমূহ কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না, যেটি অ্যামাগা তার লেখচিত্রের মাধ্যমে দেখিয়েছেন, তার কারণ আমরা এই স্লাইডটিতে খুঁজব। চলো শুরু করা যাক। আমরা যখন গ্যাসের গতি তত্ত্বর যে স্বীকার্যসমূহ পড়েছিলাম ওই স্বীকার্য থেকেই কিন্তু আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল, যেটি ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, সেটি প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওই যে সমীকরণটি ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, যেটি আদর্শ গ্যাসের গতিতত্ত্বের উপর ভিত্তি করে বানানো ছিল, সেখানে দুটি স্বীকার্যতে ভুল ছিল বা ত্রুটি ছিল। সো এবার চলো জেনে নেই কোন দুটি স্বীকার্যতে আসলে ত্রুটি ছিল, যার জন্য বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না। সো প্রথম যে ত্রুটিটি ছিল সেটি ছিল হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি, এবং দ্বিতীয় ত্রুটিটি ছিল হচ্ছে আকর্ষণ বিকর্ষণ সংক্রান্ত ত্রুটি। আয়তন সংক্রান্ত যে স্বীকার্যটি ছিল সেটি আসলে কি ছিল, সেটি ছিল কাইন্ড অফ এরকম যে গ্যাস অণুগুলো জ্যামিতিক বিন্দুর মতো এতই ক্ষুদ্রাকৃতির যে তাদের নিজস্ব মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। কি বোঝাচ্ছে এই লাইনটি? এই লাইনটি এরকম বোঝাচ্ছে যে গ্যাসের পাত্রের মোট যে আয়তন তার তুলনায় অণুসমূহের আয়তন অতি নগণ্য। তা কিন্তু আমরা গ্যাস স্বীকার্যসমূহতে পড়ে এসেছিলাম, তাই না? যেটি আসলে আমাদের একটু কাইন্ড অফ ভুল ছিল। তার জন্যই হচ্ছে আদর্শ গ্যাস সমূহের মতো বাস্তব গ্যাস আচরণ করছে না। অন্যদিকে আকর্ষণ বিকর্ষণ সংক্রান্ত যে ত্রুটিটি ছিল সেটি কি ছিল, সেটি ছিল গ্যাস পাত্রে যখন অণুগুলো থাকে তাদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, এবং গ্যাস পাত্রের যে অণু রয়েছে তার সাথে গ্যাস পাত্রের দেয়ালেরও কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, যেটি ছিল আসলে আরেকটি ত্রুটি। মূলত এই দুটি ত্রুটির কারণেই হচ্ছে আদর্শ গ্যাস সমূহ বাস্তব গ্যাসের মতো আচরণ করে না।
এবার চলো এই যে ত্রুটি দুটি রয়েছে এই দুটি ত্রুটিকে কিভাবে বিজ্ঞানীরা সলভ করেছেন সেটি একটু পরবর্তী স্লাইডে দেখি। সো আদর্শ গ্যাসগুলো যেহেতু বাস্তব গ্যাসের মতো আচরণ করছে না, সেই যে দুটি ত্রুটির জন্য একটি ছিল আয়তনজনিত ত্রুটি আর একটি ছিল আকর্ষণ বিকর্ষণ জনিত ত্রুটি। এই দুটি ত্রুটিকেই আসলে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সলভ করেছেন। সো চলো উনি কিভাবে এই দুটি ত্রুটি সলভ করে বাস্তব গ্যাসের জন্য একটি সমীকরণ বের করেছেন সেটি একটু আমরা দেখে নিই। সো প্রথম যে ত্রুটিটি ছিল সেটি ছিল হচ্ছে আয়তনজনিত ত্রুটি। সো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কিভাবে সেটি সলভ করেছেন তা একটু দেখি। সো একটু লক্ষ্য করো, এখানে একটি কন্টেনার রাখা আছে যেটি হচ্ছে লো প্রেসারে অর্থাৎ নিম্ন চাপে। সো আমরা জানি চাপ যখন কম থাকে তখন গ্যাসের আয়তন কি থাকে, গ্যাসের আয়তন বেশি থাকে। বয়েলের সূত্র কিন্তু আমাকে এটিই বলে যে ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ চাপ যদি কমে যায় আমার আয়তন যাবে বেড়ে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমার যখন চাপ কম থাকবে তখন আমার আয়তন কি হবে, আয়তন আমার থাকবে বেশি। সো গ্যাসের যদি আয়তন অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ পুরো গ্যাসের আয়তন যদি বেড়ে যায় তখন আমার গ্যাসের অণু যেগুলো রয়েছে পুরো গ্যাসের পাত্রের তুলনায় গ্যাসের অণুর যে আকার বা আয়তন থাকে সেটি অতি নগণ্য থাকে। সো গ্যাসের অণুসমূহের আয়তন অতি নগণ্য থাকে। তো সেক্ষেত্রে নিম্নচাপে সকল গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো নিম্নচাপে আমরা বলতে পারি সকল বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। বাট প্রবলেমটা হয় যখন আমার চাপ থাকে উচ্চ। যখন উচ্চ চাপ থাকে তখন দেখা যায় গ্যাসের আয়তন যেটি হয় অনেক কম থাকে। সো একটু লক্ষ্য করো, পুরো গ্যাসের আয়তন আমার কি অনেক কম, তার তুলনায় তাহলে আমি কি বলতে পারবো না যে আমার যে গ্যাসের অণু রয়েছে তাদের আয়তন এখন অতি নগণ্য আর আগের মতো নেই। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে অণুসমূহের আয়তন তখন আর নগণ্য থাকে না। কখন থাকে না, যখন চাপটি উচ্চ থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না, বাট নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতোই আচরণ করে থাকে। এই যে আয়তনজনিত ত্রুটিটি রয়েছে এই আয়তনজনিত ত্রুটিটি শুধুমাত্র তখনই খাটবে যখন চাপটি উচ্চ থাকবে, নিম্ন চাপে এই ত্রুটি খাটবে না। সো এবার চলো এটি আসলে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কীভাবে সলভ করেছেন তা দেখি। একটু লক্ষ্য করো, এখানে যেহেতু উচ্চ চাপে বাস্তব গ্যাসের যে অণুগুলো রয়েছে তার আয়তন অতি নগণ্য না, তাহলে আমরা কি করতে পারি, আমার গ্যাসের যে মোট আয়তন রয়েছে তার থেকে যদি আমি সকল অণুসমূহের আয়তন বাদ দিয়ে দিই তাহলেই তো আমি শুধুমাত্র গ্যাসের আয়তন পাবো অনুবাদে, তাই না? আমি আবার একটু রিপিট করছি, দেখো এখানে এনভি কি, এন হচ্ছে মোল সংখ্যা আর বি হচ্ছে অণুর আয়তন। সো আমি যদি অণুর সকল আয়তনগুলোকে গ্যাসের টোটাল আয়তন থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, অণু বাদে শুধুমাত্র গ্যাসের আয়তন, তাই না? সো এইভাবে ভি মাইনাস এনভি সূত্রটি ইউজ করে ভ্যান ডার ওয়ালস আয়তনজনিত যে ত্রুটিটি ছিল সেটিকে সংশোধন করে থাকেন। আশা করি এই কনসেপ্টটি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি সেকেন্ড যে ত্রুটি যেটি ছিল গ্যাসের চাপজনিত ত্রুটি, সেটি আসলে ভ্যান ডার ওয়ালস কিভাবে সলভ করেছেন তা নিয়ে। সো বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রকৃত চাপ আসলে হয় হচ্ছে আদর্শ গ্যাসের চাপ প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল। সো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস হিসেব নিকেশ করে দেখলেন যে এন মোল বাস্তব গ্যাসের জন্য এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান হয় এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখানে ভি কি, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা আর এ হচ্ছে একটা আসলে ত্রুটি সংশোধনকারী ফ্যাক্টর যেটি সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে জানবো। সো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা এরকম লিখতে পারি না যে এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রকৃত চাপ কত, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সো এখানে মেইনলি আমরা দুটি ত্রুটি সংশোধন দেখলাম যা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস করেছিলেন। প্রথমটি কি ছিল, আয়তনজনিত ত্রুটি সংশোধন, যেটিতে বলা হয়েছে গ্যাসের আয়তন অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন হবে ভি মাইনাসের এনবি, এবং চাপজনিত যে ত্রুটি সংশোধনটি ছিল সেটি ছিল বাস্তব গ্যাসের চাপ হবে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাই না? সো আমরা কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন বাস্তব গ্যাসের জন্য আমরা যদি আয়তনের জায়গায় ভি মাইনাস এনভি বসাই এবং চাপের জায়গায় আমরা যদি পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার বসিয়ে দিই তাহলেই আমরা কিসের সূত্র পাবো, বাস্তব গ্যাসের সমীকরণ পেয়ে যাব, তাই না?
সো এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? পি এর স্থলে আমরা এই বাস্তব গ্যাসের চাপ লিখতে পারবো, যেটি হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই যে লিখলাম। এবং আয়তন ভি এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ভি মাইনাস এন ভি, এই যে ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এনআরটি। এটিই হবে আমাদের বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। কেমন? সো বাস্তব গ্যাসের জন্য যখনই আমাদের কোনো সমীকরণ জানতে চাবে আমরা বলবো এটি, এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটি থাকবে সেটি হবে পিভি ইকুয়ালস টু এনআরটি। আশা করি এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছো। সো পরীক্ষাতে তোমাদের প্রায় আস্ক করে থাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলতে কি বোঝো। সো চলো আসলে এটি আসলে তোমরা কি লিখবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুটি ত্রুটি সংশোধন করে বাস্তব গ্যাসের জন্য যে সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে তাকেই মূলত ভ্যান ডার ওয়ালসের সমীকরণ বলা হয়ে থাকে। সো একটু লক্ষ্য করো, ভ্যান ডার ওয়ালসের সমীকরণে আমরা দুটি নতুন জিনিস ইউজ করেছি, সেগুলো সম্পর্কে একটু আমরা পরবর্তী স্লাইডে জানবো। জিনিস দুটি কি আসলে? এই যে দেখতে পাচ্ছ এখানে, এন তো আমার হচ্ছে মূল সংখ্যা, ভি আমার কি আয়তন, পি হচ্ছে চাপ। বাট এখানে যে এ যে ফ্যাক্টরটি রয়েছে এবং বি যে ফ্যাক্টর রয়েছে তা কিন্তু তোমাদের জন্য নতুন। সো চলো এই যে দুটি ফ্যাক্টর রয়েছে তার সম্পর্কে আমরা একটু জানি। সো প্রথমত যে ফ্যাক্টরটি ছিল সেটি হচ্ছে এ। ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণে যে ধ্রুবক ইউজ করা হয়েছে তার মধ্যে একটি ছিল এ, অন্যটি ছিল বি। সো চলো এর তাৎপর্য আমরা জেনে নিই। সো বাস্তব গ্যাসগুলোর অণুগুলোর মধ্যে যে আকর্ষণজনিত বল রয়েছে সেই বলের পরিমাপই হচ্ছে আমার এ। এর যে একক রয়েছে সেটি হচ্ছে এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস 2। এর মান যত বেশি হবে তাহলে আমরা বলতে পারবো যে তাদের মাঝখানে আকর্ষণ বল বেশি। এর মান যদি অনেক বেশি হয় আমরা বলতে পারবো গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। এর মান যত বেশি হবে কোনো গ্যাসের আণবিক ভরও তত বেশি হবে। এর মান যদি বেশি হয় ওই গ্যাসটাকে তরলীকরণ করা অনেক বেশি সহজ হবে। সো আশা করি এর যে সিগনিফিকেন্স বা তাৎপর্য রয়েছে তা তোমরা ধরতে পেরেছো। এবার চলো বি এর তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করি। বি মূলত হচ্ছে কোনো একটি গ্যাসের যে অণু রয়েছে তাদের কার্যকর আয়তন সংক্রান্ত একটি পরিমাপ। বি এর মান যদি বেশি হয় আমরা বলতে পারি সেখানের অণুগুলির কার্যকরী আয়তনটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বেশি হবে। বি এর একক হচ্ছে লিটার পার মোল। তো আমরা একটু দেখি যে বি এর মান বেশি হওয়ার অর্থ আসলে কি। বি এর মান যখন বেশি হবে তখন আমরা বলবো যে গ্যাসের ভেতরে যে অণু রয়েছে সেই অণুগুলোর যে আয়তন তা গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য নয়। যদি বি এর মান কম আসে তার মানে গ্যাসের যে টোটাল আয়তন রয়েছে তার তুলনায় অণুগুলোর যে আয়তন সেটি অনেক বেশি নগণ্য হবে। আশা করি ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্লাস ভ্যান ডার ওয়ালসের যে ধ্রুবক সমূহ রয়েছে সেটি তোমরা ধরতে পেরেছো। তো এবার চলো আমরা একটি প্রশ্ন সমাধান করি। এই প্রশ্নে বলা আছে কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করে থাকবে। আমরা এখন একটি শর্ত বের করব, যে শর্তের সাহায্যে আমরা বলতে পারবো এই শর্তের মাধ্যমেই হচ্ছে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো চলো শুরু করা যাক। তো ধরো তোমার কাছে একটি গ্যাস রয়েছে যেটি হচ্ছে কম চাপে আছে, অর্থাৎ নিম্ন চাপে রয়েছে। আমরা কি দেখে এসেছিলাম? নিম্ন চাপে কোনো গ্যাসের তাপমাত্রা যদি বেশি হয় এবং গ্যাসের আয়তন তখন কি হবে? বেশি হবে। সো এখানে আসলে কি বোঝাচ্ছি দেখো, যখন চাপ কম গ্যাসের আয়তন বেশি, এবং যখন তাপমাত্রাও বেড়ে যায় গ্যাসের আয়তন বেড়ে যায়। এটি আসলে বয়েল এবং চার্লসের সূত্র থেকে লিখেছি। বয়েলের সূত্র কী ছিল? 1/p, ভি সমানুপাতিক 1/p, এবং চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি। সো লক্ষ্য করলে দেখবে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। এই যে তাপমাত্রা বাড়ছে তাই গ্যাসের আয়তন বেড়েছে, এবং চাপ যদি কমে যায় গ্যাসের আয়তন বেড়ে যাবে। এই যে এখানে চাপ কম ছিল তাই গ্যাসের আয়তনও বেড়ে গেছে। সো আশা করি এটি আসলে আমরা কিভাবে লিখেছি সেটি তোমরা বুঝতে পেরেছ। সো এখানে যদি চাপ কম হয় এবং তাপমাত্রা বেশি হয় গ্যাসের আয়তন আমার কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। সো গ্যাসের আয়তন যদি অনেক বেশি বেড়ে যায় তখন অণুসমূহের আয়তন কি অতি নগণ্য হয়। আর আমরা জানি অণুসমূহের আয়তন যদি অতি নগণ্য হয় তখন আমরা কি বলতে পারবো? তখন আমরা বলতে পারবো যেটি আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, কারণ গ্যাসের যে গতিতত্ত্ব ছিল সেটি আমাকে বলেছিল অণুসমূহের আয়তন নগণ্য, আর গ্যাসের গতিতত্ত্ব যারা মেনে চলবে তারাই কি আদর্শ গ্যাস। সো আমরা বলতে পারি চাপ যখন কম এবং তাপমাত্রা যখন বেশি তখন সকল গ্যাসই
আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে আমার শর্তটা কি দাঁড়াচ্ছে? শর্তটা আমার এরকম দাঁড়াচ্ছে যে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় সকল গ্যাসই আদর্শ গ্যাস। কেমন? সো এটি আসলে কেন তা একটু আমরা এক্সপ্লেইন করি। সো চাপ যখন অতি নিম্ন থাকবে এবং তাপমাত্রা যখন অনেক বেশি থাকবে তখন আমরা কি বলতে পারছি? এই অবস্থায় গ্যাস অণুসমূহের আয়তন উপেক্ষা করা যায় এবং অণুসমূহের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায়। অণুসমূহের মধ্যে যদি দূরত্ব অনেক বেড়ে যায় তাদের মাঝখানে যে আন্তঃআণবিক আকর্ষণজনিত বল রয়েছে সেটিও অনেক নগণ্য হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে দেখা যায় একটি গ্যাস আসলে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো আমরা বলতে পারি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। সো আমার কন্ডিশনটি কী দাঁড়াচ্ছে? তাপমাত্রা হতে হবে অতি উচ্চ এবং চাপ হতে হবে নিম্ন। তো আমরা বলতে পারি এখন উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সকল বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। এবার আসি সংকোচনশীলতার গুণাঙ্ক নামের একটি গুণাঙ্ক নিয়ে। সো সংকোচনশীলতার গুণাঙ্ক বলতে আসলে আমরা যেটি বুঝি, দেখা যায় যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস দুটির জন্যই সংকোচনশীলতার গুণাঙ্ক নামে একটি ফ্যাক্টর রয়েছে, যেটি ইউজ করে আমরা বলতে পারি গ্যাসটি আসলে কি বাস্তব গ্যাস নাকি আদর্শ গ্যাস। সো চলো এই কনসেপ্টটি সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানি, যাতে করে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের যে বিচ্যুতি রয়েছে তা আমরা বের করতে পারি। সো প্রথমতই সংকোচনশীলতার গুণাঙ্ক বলতে আমরা আসলে কি বুঝি? কোনো গ্যাস আদর্শ গ্যাস থেকে কতটা বিচ্যুতি প্রদর্শন করে তা হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক থেকে আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি চলো। সংকোচনশীলতার গুণাঙ্ককে মেইনলি হচ্ছে Z দিয়ে প্রকাশ করা হয়। Z ইকুয়ালস টু পিভি বাই এনআরটি। এখানে পি এর পরিচয় কি? এখানে পি এর পরিচয় হচ্ছে চাপ এবং ভি এর যে পরিচয় হচ্ছে সেটি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে তাপমাত্রা। সো আদর্শ গ্যাস সমূহের ক্ষেত্রে দেখা যায় এই যে সংকোচনশীলতার গুণাঙ্ক রয়েছে তার মান আসে হচ্ছে 1, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এই যে সংকোচনশীলতার গুণাঙ্ক রয়েছে তার মান আইদার 1 থেকে বড় আসে অর 1 থেকে ছোট আসে। সো আমরা বলতে পারি সংকোচনশীলতার গুণাঙ্কের মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে কত আসবে? 1 আসবে, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে নট ইকুয়ালস টু 1 আসবে। যদি Z এর মান গ্রেটার দেন 1 হয়, Z এর মান, তখন আমরা তাকে বলি ধনাত্মক বিচ্যুতি। আর যদি Z এর মান 1 থেকে ছোট আসে তখন আমরা বলি ঋণাত্মক বিচ্যুতি। আমি আবার কথাটি বলছি, Z এর মান যদি 1 থেকে বড় আসে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি এবং Z এর মান যদি 1 থেকে ছোট আসে তখন আমরা বলবো ঋণাত্মক বিচ্যুতি। সো আশা করি সংকোচনশীলতার গুণাঙ্কর এই যে কনসেপ্টটি রয়েছে তা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে এই যে সংকোচনশীলতার গুণাঙ্ক রয়েছে তা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানি। সো এবার চলো সংকোচনশীলতার গুণাঙ্ক কনসেপ্টটি ইউজ করে আমরা একটা ম্যাথ করে ফেলি। এখানে বলা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 atm চাপে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.378 লিটার হলে এই তাপমাত্রায় গ্যাসটির আচরণ আদর্শ গ্যাস থেকে কতটুকু বিচ্যুতি প্রদর্শন করবে। তো এখানে তাপমাত্রা কত দেয়া আছে? তাপমাত্রা দেয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 atm মানে আসলে কি 1 atm আসলে আমার চাপের একক, তাই না? অর্থাৎ চাপ এখানে 1 atm এবং 1 মোল অর্থাৎ মোল সংখ্যা n এর মান দেয়া রয়েছে এবং এখানে আয়তন দেয়া আছে 22.378 লিটার, তাই তো? সো এবার চলো এখান থেকে আমরা সংকোচনশীলতার গুণাঙ্কটি বের করে ফেলি। সংকোচনশীলতার গুণাঙ্ক যে সূত্রটি ছিল সেটি কী ছিল? Z ইকুয়ালস টু পিভি বাই এনআরটি। সো এখানে পি এর মান কত ছিল? এই যে 1 atm, ভি এর মান ছিল হচ্ছে এই যে 22.378 লিটার বসিয়ে দিলাম এবং এন কত? এন এর মান হচ্ছে 1 মোল, তাই 1 বসালাম এবং আর হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক যার মান বসিয়ে দিলাম এবং টি হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। যেহেতু এখানে আমাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে তাই আমার তাপমাত্রা কত? 273 কেলভিন। সো হিসেব করলে এখানে দেখা যাবে মান এসেছে 0.99842। সো এখানে যেহেতু মান 1 থেকে ছোট এসেছে তাই আমরা বলতে পারি এই গ্যাসটি এই কন্ডিশনে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। কেমন? সো আমাকে যেহেতু এখানে বিচ্যুতির পরিমাণ বের করতে বলেছে, সো চলো আমরা বিচ্যুতির পরিমাণটি বের করি। সো আমরা জানি আদর্শ গ্যাসের জন্য এন এর ভ্যালু Z এর ভ্যালু কত আসে? 1।
সো এই ক্ষেত্রে যেহেতু আমার ভ্যালু এসেছে 0.99842, আমি যদি আদর্শ গ্যাসের জন্য যে সংকোচনশীলতার গুণাঙ্ক 1 আসে তার থেকে এই ভ্যালুটি মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমি বিচ্যুতির পরিমাণ পেয়ে যাব। সো এই ক্ষেত্রে বিচ্যুতির পরিমাণ আমার আসবে 0.00158। সো আশা করি সংকোচনশীলতার গুণাঙ্ককে ব্যবহার করে আমরা কোনো একটি গ্যাসের একটা স্পেসিফিক কন্ডিশনে কিভাবে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির পরিমাণ বের করতে পারি তা তোমরা বুঝতে পেরেছ। তো চলো এই স্লাইডে আমরা সংকোচনশীলতার গুণাঙ্কের তাৎপর্য দেখে নিই। আমরা জানতাম যে সংকোচনশীলতার গুণাঙ্ককে আমরা জেড দিয়ে প্রকাশ করি, তাই তো? আচ্ছা, জেড এর এখানে আরেকটি সূত্র আমি লিখেছি, যেটি হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি নট। এখানে ভি কি? ভি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে n মোল বাস্তব গ্যাসের আয়তন, এবং ভি নট হচ্ছে সেই একই তাপমাত্রা ও চাপে একই মোল আদর্শ গ্যাসের আয়তন। সো এখানে আমরা বুঝতে পারছি যে ভি হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন এবং ভি নট হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, সেম কন্ডিশনে, তাই না? সেম তাপমাত্রা, চাপ ও মোল সংখ্যাতে। সো এই যে অনুপাতটি রয়েছে, এই অনুপাতকে আমরা অন্যভাবে বলতে গেলে সংকোচনশীলতার গুণাঙ্ক বলতে পারি। সো এখান থেকে আসলে আমরা কী কী তাৎপর্য বের করতে পারি তা একটু দেখি চলো। সো যখন আমরা দেখব যে এখানে উপরে ভি এর মান এবং ভি নটের মান সমান এসেছে, তখন আসলে কি হবে? তখন জেড এর মান 1 আসবে না? তখন জেড এর মান 1 আসবে। আমি আবার বলছি, এই যে ধরো উপরে যে ভি রয়েছে, ধরো এটির মান যত এসেছে, নিচে ভি নটের মান ততই এসেছে। সো কাটাকাটি করলে আমার কত থাকবে? 1 থাকবে। সো আমার জেড এর ভ্যালু কত আসবে? 1 আসবে। তখন আমরা বলতে পারবো যে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। সো যখন ভি ইকুয়ালস টু ভি নট আসবে, তখন জেড ইকুয়ালস টু 1 আসাতে আমরা বলতে পারি বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। অন্যদিকে যখন ভি এর ভ্যালুটি বড় আসবে ভি নট থেকে, একটু লক্ষ্য করো এখানে যে ভি এর ভ্যালুটি আছে সেটি যখন ভি নট থেকে বড় আসবে, তখন আমার জেড এর ভ্যালু কি আসবে? জেড এর ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 1 আসবে, কারণ উপরে আমি বড় সংখ্যা দিয়েছি, তাই না? উপরে বড় সংখ্যা থাকলে আমার অবশ্যই অনুপাতটির মান 1 থেকে বড় আসবে। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? যেহেতু উপরের মানটি বড়, এর মানে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তন থেকে বড়, রাইট? সো এক্ষেত্রে আমরা বলতে পারবো বাস্তব গ্যাস এর যে আয়তন রয়েছে তা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন অপেক্ষা বড়, এবং জেড এর ভ্যালু যেহেতু 1 থেকে বড় এসেছে, তাই আমরা বলতে পারি একে ধনাত্মক বিচ্যুতি। সো এক্ষেত্রে তোমরা দেখবে যে গ্যাসটি হচ্ছে কম পেষণযোগ্য বা সংকোচনশীল হয়ে থাকবে। যখন জেড এর ভ্যালু 1 থেকে বড় আসবে, তখন গ্যাসটি আসলে আদর্শ গ্যাস থেকে কম সংকোচনশীল হয়ে থাকে। এ ধরনের গ্যাসকে সহজে চাইলেই তোমরা তরলীকরণ করতে পারবে না, এবং এই সকল গ্যাস আসলে পানিতেও সহজে দ্রবীভূত হতে চায় না। এই ধরনের বিচ্যুতি আসলে এই যে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, এই যে ধনাত্মক বিচ্যুতি, এই বিচ্যুতি আসলে দেখা যায় হালকা গ্যাসের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম। তো এবার আসি, যখন আমার ভি এর যে মান রয়েছে, এই যে বাস্তব গ্যাসের যে আয়তন আছে সেটি যখন আদর্শ গ্যাসের আয়তন থেকে ছোট হবে, অর্থাৎ এই ভি এর ভ্যালু যখন ছোট হবে এবং ভি নট এর ভ্যালু যখন বড় হবে, তখন আমার জেড এর ভ্যালু কি হবে? অবশ্যই লেস দেন 1 হবে, তাই না? সো এক্ষেত্রে আমি কি বলতে পারি? এক্ষেত্রে আমি বলতে পারি বাস্তব গ্যাসের যে আয়তন ছিল সেটি আদর্শ গ্যাসের আয়তন থেকে ছোট, তাই তো? এবং আমি বলতে পারি যেহেতু জেড ইজ লেস দেন 1, তার মানে এটি হচ্ছে একটি ঋণাত্মক বিচ্যুতি। এক্ষেত্রে বাস্তব গ্যাসটি বেশি পেষণযোগ্য হয় আদর্শ গ্যাস থেকে, এবং এ ধরনের গ্যাসগুলোকে চাইলেই তোমরা সহজে তরলীকরণ করতে পারবে, এবং তারা সহজেই পানিতে দ্রবীভূত হয়ে যায়। ভারী গ্যাসের ক্ষেত্রে এই ধরনের বিচ্যুতি দেখা যায় যখন জেড ইজ লেস দেন 1 হয়, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি হয়, সেটি হয় আসলে ভারী গ্যাসের ক্ষেত্রে, যেমন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন হচ্ছে তার উদাহরণ। তো এবার আমাদের এই লাস্ট স্লাইডটিতে চলো আমরা দেখে নেই যে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যসমূহ কি কি, এবং বাস্তব গ্যাসের সংজ্ঞাটা আসলে আমরা কিভাবে দিব, কেমন? সো বাস্তব গ্যাসের সংজ্ঞা আসলে আমরা এভাবে দিতে পারি যে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ যথা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রসমূহ মেনে চলে না, তাকে বাস্তব গ্যাস বলে। তো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে এই সূত্রসমূহ মেনে চলবে। তাহলে বাস্তব গ্যাসেরটা জাস্ট একটু কি বলবো? যে মেনে চলবে না, তাই তো?
আমরা দেখেছিলাম আদর্শ গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র মেনে চলবে না। এবং উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রায় সকল গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকবে। এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট লাইন, যেটি হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে প্রায় সকল বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকবে, কিন্তু নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে প্রায় বেশিরভাগ বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। এবং কেন মেনে চলবে না সেটাও কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি। এবং বাস্তব গ্যাস যেহেতু পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মেনে চলছে না, সে যেই সমীকরণটি মেনে চলে সেটি হচ্ছে আসলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেই সমীকরণটি আমরা প্রিভিয়াস স্লাইডে ডিরাইভ করেছিলাম। এটি কী ছিল? এটি ছিল পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এনআরটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই যে প্যারামিটারটি মান রয়েছিল সেটি 0 এসেছিল, তাই না? কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটির মান আসলে আসে হচ্ছে নট ইকুয়ালস টু 0, কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন রয়েছে সেটি আয়তনের উপর নির্ভরশীল, তাই নট ইকুয়ালস টু 0 এসেছে। বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু নির্ভরশীল নয় তাই ইকুয়ালস টু 0 আসতো। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখেছি জ্যাড এর মান বা সংকোচনশীলতার গুণাঙ্কর মান আসে 1, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নট ইকুয়ালস টু 1। তো তোমরা এখন চাইলে বাস্তব গ্যাসের সকল বৈশিষ্ট্য লিখতে পারবে। প্যারালালি তোমরা চাইলে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে পার্থক্য রয়েছে তাও তোমরা এই স্লাইডটি থেকে করতে পারবে। সো আশা করি অ্যামাগার লেখচিত্র এবং বাস্তব গ্যাস নিয়ে যে সকল কনসেপ্ট আমাদের ছিল বর্ণনামূলক সব তোমরা ধরতে পেরেছ। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তা তোমরা কমেন্টস বক্সে এসে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে এত লম্বা একটি ভিডিও এত সময় ধরে দেখার জন্য।